নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের এক নতুন জমজমাট পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি রোশনাই বসে আছে আশ্রমের মধ্যে চুপ করে, আর ওদিকে সাধু বাবা সেই গুরুজিকে ডাকতে পাঠিয়েছেন। গুরুজি মানে সেই রঞ্জন প্রসাদজি। বলছেন যে উনি আবার দুদিন ধরে দেখছি বেরোননি ঘর থেকে, মানে নতুন একজন মানুষ এসছেন আশ্রমে, উনি আবার নতুন মানুষ দেখলে আড়ষ্ট হয়ে থাকেন। তো যাও তুমি ডেকে দাও। তো এই বলে একজনকে ডাকতে পাঠায় আর কি গুরুজিকে। এদিকে সাধু বাবা এবার রোশনাইয়ের কাছে আসেন। রোশনাই তো চুপ করে বসে আছে। বলছে যে আচ্ছা, যখন তুমি একা থাকো তখন নিশ্চয়ই ভাবো যে তুমি কোথা থেকে এসেছো, তোমার ভবিষ্যৎ কে, মানে ভবিষ্যৎ কি, তোমার আত্মীয় স্বজন কারা, এই সমস্ত কিছু ভাবো নিশ্চয়ই। রোশনাই বলছে জানি না, সব কিছু চোখের সামনে যেমন কেন, মানে কেমন যেন আবছা হয়ে যায়। যতই ভাবতে যাই ততই যেন মাথা যন্ত্রণা মানে বেড়ে যায়, আর ভালো লাগে না, বুঝতে পারি না, তাই কিচ্ছু জানি না আমি। বলছে চিন্তা করো না, খুব অল্প দিনেই তোমার সব কিছু মনে পড়ে যাবে। আমি তোমাকে খুব অল্প দিনেই সুস্থ করে তুলব। তুমি শুধুমাত্র আমি যেরকমভাবে বলছি সেরকমভাবেই সব কিছু করবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবটা। তখন আরেকজন বলছেন, আশ্রমের একজন ভদ্রমহিলা, যে সাধু বাবা কিন্তু অনেক বড় ডক্টর, উনি সব কিছু ছেড়ে ছুড়ে এখানে এসেছেন। উনি কিন্তু মৃত মানুষকে জীবিতও করতে পারেন, মানে আমাদের মধ্যে অনেককে উনি বাঁচিয়েও তুলেছেন। গ্রাম থেকে গ্রামান্তর, মানে অনেক জায়গাতে উনি যান, বিনে পয়সায় চিকিৎসা করেন। দেখবে তুমিও ভালো হয়ে যাবে। তখন রোশনাই বলছে আচ্ছা, আপনি এখানে কি করে এলেন? তখন সাধু বাবা বলছে যে আমি তো এখানে আসিনি, আমরা সবাই মিলে আশ্রমটাকে তৈরি করেছি। এখানে যাদেরকে তুমি দেখতে পাচ্ছ তারা প্রত্যেকে সৎ, প্রত্যেকে পবিত্র। রোশনাই বলছে আপনার নিজের কেউ নেই? বলছে ছিল, এখন নেই। তারপর বলছে কি হয়েছিল তাদের? সাধু বাবা বলছেন যে সন্ন্যাসীদের অতীত জীবন মনে করতে নেই, আর বলতেও নেই। তখন রোশনাই বলছে তবে থাক, আর এই কথাগুলো বলার জন্য আমাকে ক্ষমা করবেন। এদিকে তো বাদশাহ ছোট বাড়িতে ফিরে আসে। বাদশার মা বলছে এ কি, তোমরা সে কখন গেছো এখন ফিরে আসছো, নিজের কি অবস্থা করেছো বাদশাহ? বাদশাহ তখন বলছে যে এটাই তো তুমি চেয়েছো না, যে তিলে তিলে যাতে আমি শেষ হয়ে যাই। তখন আরণ্যকের বাবা বলছে এটা কি ধরনের কথা বলছো তুমি? মাকে এইভাবে আঘাত দিয়ে কেউ কথা বলে? আমরা তো তোমার ভালোর জন্যই বলছি। এরপর আরণ্যক তো বলছে যে আমার ভালো চাওয়া তোমাদের কোনো দরকার নেই, আমার ভালো চেয়েছো বলেই আজকে আমার এই অবস্থা। রাজা বলছে আচ্ছা, আমরা কি রোশনাইকে কলকাতায় এসে শুটিং করতে বলেছিলাম? এখন ও এখানে এসে কোথায় কিভাবে চলে গেছে আমরা কি করে জানবো বলতো? জাহ্নবী বলছে বাদশাহ, যে মরে গেছে সে তো আর ফেরত আসবে না। এটা শুনে কিন্তু বাদশাহ একটা ধমক দেয় জাহ্নবীকে। একদম এগুলো নোংরা কথা বলা তুমি ছাড়তে পারবে না, তাই না? বলে বাদশাহ একদম আমার সাথে এইভাবে কথা বলবে না। তনুশ্রী বলছে জাহ্নবী তুমি তো জানো ওর মাথা ঠিক নেই, ছাড়ো না, ওই মেয়েটা মরে গিয়ে ওকে শান্তি দিচ্ছে না। তনুশ্রী বলছে আচ্ছা, জীবন মৃত্যু এগুলো কি কারো হাতে? এগুলো তো ভগবানের হাতে। আরণ্যক বলছে অবশ্যই হাত আছে, অনেকে ওকে বাঁচতে দিতে চায়নি, আর যারা যারা বাঁচতে দিতে চায়নি তাদের প্রত্যেকের হাত আছে, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। ওদিকে বড় মা এসে বলছে মেয়েটার এরকম খবর পাওয়ার পর থেকে আমি দু চোখের পাতা এক করতে পারিনি, তাহলে বাদশাহ কি করে করবে? আরণ্যকের বাবা বলছে কে বা কারা বলতে কি তুমি আমাদেরকে বলতে চাইছো নাকি? তখন আরণ্যক বলছে সেটা তো খোঁজা পুলিশের কাজ। ছোট বলছে একদম ঠিক, আর পুলিশকে এই ব্যাপারে আমরা যত দূর সম্ভব সাহায্য করব, আর করছিও। তনুশ্রী বলছে হ্যাঁ ছোট, তোমার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে তুমি হয়তো তোমার সন্দেহের তালিকাতে আমাকে, তারপরে তোমার মেজদাকে সবাইকেই রাখবে, কারণ সুরঙ্গমার সাথে আমাদের সম্পর্ক ভালো, গরিমাকে আমরা ভালোবাসি, সেই কারণে। তখন আরণ্যকের বাবা বলছে ছোট, তুমি যদি নিজের প্রতি এতটা সক্রিয় হতে না, তাহলে হয়তো আজকে অন্য জায়গায় থাকতে। বড় মা এসবে পাত্তা না দিয়ে বলছে আচ্ছা রোশনাইয়ের মানে এই যে ইন্টারোগেট যে করছে ওনারা কি কোনো সন্দেহ করেছেন? তো বলছে যে নিশ্চয়ই করেছেন হয়তো, ছোট বলছে ওই জন্যই সুরঙ্গমা ম্যাডামের কাছে গিয়েছিলেন। তবে সুরঙ্গমা ম্যাডামের উত্তরে ওনারা কতটা স্যাটিসফাইড সেটা আমি বলতে পারবো না, হয়তো আরও অন্যান্য কাউকেও ওনারা ইন্টারোগেট করতে পারেন। তখন জাহ্নবী বলছে সেই অন্যান্য কারোটা মানে কে ওনারা? ছোট বলছে সেটা তো আমরা বলতে পারবো না জাহ্নবী, আর তোরা তো চিন্তা কিসে যদি তোরা অপরাধী না হোস। তো এদিকে তো রাজাও বলছে যে তোমরা কি তোমাদের সন্দেহের তালিকাতে আমাদেরকেও রেখেছো নাকি? তখন ছোট বলছে দেখ, তোরা যদি কোনো কিছু না করে থাকিস তাহলে তো ভয় পাওয়া মানে কারণ নেই কোনো, এত ভয় পাচ্ছিস কেন, চুপ করে থাক। আর যদি কিছু করে থাকিস তাহলে অবশ্যই তোদেরকেও এসে ধরবে। এরকমভাবে ছোট বলছে আর কি। ছোট আর কাউকে ভয় ডর করে না, এমনিতেও করতো না, আর এখন কাউকে অত সেরকমভাবে মানেও না, কারণ যেটা ঘটে গেছে সেটা সত্যতা এখন যাচাই করাই হচ্ছে তাদের প্রধান লক্ষ্য। এদিকে রোশনাই বসে আছে,
আর রোশনাইয়ের সামনে সেই গুরুজি এসেছেন, মানে রঞ্জন প্রসাদজি। দেখে মনে হচ্ছে উনি নিজেও একজন সন্ন্যাসী, সন্ন্যাসীর মতনই জীবন কাটান। উনি বলছেন, আসলে একটা বই পড়ছিলাম, আর খুব আকর্ষণীয় বইটাই পড়ছিলাম, তাই জন্য মানে ঘরের বাইরে বেরোতে পারিনি আর কি। বলতে পারেন বইটাই আমাকে বাইরে বেরোতে দেয়নি। সাধুবাবা বলছে, সবই ঠিক আছে, কিন্তু আপনাকেও তো মাঝে মধ্যে আমাদের দেখতে ইচ্ছে করে। তখন রঞ্জন প্রসাদজি বলছেন, আপনারা শুধু শুধুই আমাকে এখানে রেখে দিয়েছেন, আমি তো কোনো কাজেও আসি না। বলে, না না গুরুজি, ছিছি, এরকমভাবে বলবেন না। আপনি যে আমাদের মধ্যে থাকেন এটাই আমাদের জীবনের পরম পাওয়া। আপনি কে, কি আপনার পরিচয়, সেসবই তো আমরা জানি। তখন উনি বলছেন, থাক, সেই সব কথা আর আমাকে মনে করাতে হবে না, আমি আর সেই সব কথা মনে করতে চাই না। বলে, না, তবুও তো মাঝে মধ্যে মনে করাতে হয়। আচ্ছা ঠিক আছে, আসুন, আপনার সাথে নতুন অতিথির পরিচয় করাই। তখন রোশনাইয়ের কাছে নিয়ে যাচ্ছে ওনাকে। বলছে, এই মেয়েটি মৃত্যু পথযাত্রী ছিল, আমরা একে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পেরেছি। রোশনাই তো প্রণাম জানায় ওনাকে। উনিও তাকিয়ে আছেন রোশনাইয়ের দিকে। কেউ কেউ বলছেন যে সাধু বাবা একাই ওনাকে বাঁচিয়েছেন, ওনার চিকিৎসাতেই মেয়েটি বেঁচে উঠেছে। রঞ্জন প্রসাদজি বলছেন, উনি কত বড় ডাক্তার সেটা আমি খুব ভালো করেই জানি, উনি মরা মানুষ পর্যন্ত বাঁচাতে পারেন। তো রঞ্জন প্রসাদজি বলছেন, তো ভালো, মেয়েটি তো সুস্থ হয়ে উঠেছে, তা বাড়ি ফিরবে কবে? তখন সাধু বাবা বলছেন, আসলে সাময়িক স্মৃতি লোপ পেয়েছে, খুব অল্প দিনের মধ্যে তা ফেরতও আসবে। এটা শুনে তো রঞ্জন প্রসাদজি অবাক হন। বলছে যে এই মেয়েটি অপূর্ব সুন্দর নৃত্য করে। সাধু বাবা বলছেন, আমিও নৃত্য আপনাকে দেখাতে চাই গুরুজি। বলছে, কিন্তু আমি তো ওর নৃত্য দেখতে চাইনি। বলছে, আমি জানি গুরুজি যে আপনি এসব নৃত্য গীত আর পছন্দ করেন না। এখানে আশ্রমে যারা এই নৃত্য গীত করে আপনি তাদেরও কোনোদিনও দেখেননি, মানে তাদের নৃত্যগীতও কোনোদিনও দেখেননি। একদা নৃত্য আপনার জীবনের সব ছিল, আপনার জীবনের সাধনা ছিল, সেখান থেকে সরে এসে আপনি দেখা যাচ্ছে সেই ব্যাপারে কথা বললেই কিন্তু বিরক্ত প্রকাশ করছেন রঞ্জন প্রসাদজি। বলছেন যে আপনি কি আর কোনো কথা বলবেন? তখন সাধু বাবা থেমে যান। বড়মা বলছেন, রোশনাই যারা ক্ষতি করেছে তাদের কোনোদিনও ভালো হবে না, যারা ওকে খুন করেছে তাদের যাতে প্রত্যেকের ফাঁসি হয়, এরমভাবে বলছে। আরণ্যক বলছে, সব আমার জন্য হলো, আমি যদি চলে যেতাম সেদিন বিদেশ, তাহলে রোশনাই আজকে বেঁচে থাকতো, ভালো মতো থাকতো। আমার এই অসুখের জন্য আমাকে হসপিটালে ভর্তি হতে হলো, ওকে আসতে হলো ছুটে, আর জীবন দিয়ে ওকে আমাকে ভালো করতে হলো। আরণ্যককে বলছে তার মা, আচ্ছা বাদশা, তুমি কি কাউকে সন্দেহ করছো? যদি সন্দেহ করে থাকো তাহলে এটা তো তোমার বাড়ি, বাড়ির লোককে বলো না। আরণ্যক বলছে, আমি যে কাউকে সন্দেহ করছি সেটা নিয়ে কি তোমাদের কোনো সন্দেহ আছে? আরণ্যকের বাবা বলছে, তুমি না নিজের পায়ে কুড়ুল মারছো। গরিমা বাপের বাড়ি চলে গেছে, যেন গরিমাকে বিয়ে না করলে ওর ছেলের ভবিষ্যৎই নষ্ট হয়ে যাবে, গরিমার সাথে না থাকলে যেন ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ছেলের, যেন গরিমাই সব, ছেলে কিছুই না। এদের কথাবার্তাতে তাই মনে হচ্ছে। বলছে, মেয়েটা আর কত সহ্য করবে? এই যে তুমি অসুস্থ শরীর নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছ, এটা আমরা বাবা মা হয়ে দেখছি, কিন্তু কিছু করতে পারছি না। এটা আমাদের জন্য যে কত কষ্টের সেটা তুমি বুঝবে না। আরণ্যক তোর বাবার উপরে একদম সাংঘাতিক রেগে যায়, চিৎকার করে বলছে, তুমি চুপ করো বাবা, তোমার জন্য আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে, তোমরা আমার জীবনটাকে শেষ করে দিয়েছ, আর এখন অবধি তোমরা কিছুই দেখোনি। তোমার ছেলেকে তোমাদের সামনে পৃথিবী ছেড়ে চলে যেতে দেখতে হবে। এটা শুনে কিন্তু আরণ্যকের মা বাবা অবাক। এদিকে দেখা যাচ্ছে দুষ্টু মিষ্টু মিলে ডক্টরকে ফোন করেছে। মিষ্টুকে মানে ডক্টর তো চিনতে পারছে না কে দুষ্টু কে মিষ্টু। বলছে, দুষ্টু তখন ফোনটা নিয়ে বলছে, আপনি আমাকে চিনতে পারছেন না? সেই যে বাবাকে এত কনসার্ন দেখিয়ে আমাকে যে একদম 7 দিনের বেড রেস্টে পাঠিয়ে দিলেন। ডক্টর কিন্তু এখনো ভেবেই যাচ্ছে, চুপ করে আছে। এদিকে সাধু বাবা কিন্তু রঞ্জন প্রসাদজিকে খুব করে জোর করছে রোশনের নৃত্য দেখার জন্যে। বলে, বুঝতে পারছি যে আপনি এখন সেই জগৎ থেকে আলাদা। বলে, দেখুন, আমাকে ওই ব্যাপারে বলবেন না, কারণ আমি ওই সমস্ত বিষয় আর মনে করতে চাই না। রোশনাই বলছে, থাক না, যখন উনি দেখতে চাইছেন না। তখন রঞ্জন প্রসাদজি বলছে, তুমি অহংকার করে বললে তো কথাটা, কিন্তু আমি তোমার নৃত্যশৈলীকে ছোট করিনি। আসলে সেই জগৎটার থেকে আমি এখন অনেক দূরে, আর সেই জগতে ফিরতে চাই না। তবুও সাধু বাবা কিন্তু রঞ্জনজিকে জোর করছেন একবার দেখার জন্যে, কারণ আপনি দেখলে বুঝতে পারবেন ওর নৃত্যর মধ্যে এক অন্য রহস্য লুকিয়ে আছে, আর আপনি সেটা উদ্ঘাটন করতে পারবেন। রঞ্জনজি রাজি হন, বলছে, বেশ, কী নৃত্য দেখাবে তুমি? রোশনাই বলছে, কত্থক। এদিকে তো আরণ্যক খুব করে বলছে যে আমি রোশনাইকে ছাড়া বাঁচবো না, আমি কিভাবে বাঁচবো ওকে ছাড়া। তখন এদিকে জাহ্নবী বলছে, তুমি তো ন্যায় অন্যায় নিয়ে অনেক কথা বলো, তোমার মনে হয় না যে তুমি একটা মেয়ের সাথে অন্যায় করেছো? তখন বলছে, আমি কারোর সাথে কোনো অন্যায় করিনি, গরিমা যা চেয়েছে আমি তাই করেছি, আমার কর্তব্যের কোনো ত্রুটি আমি রাখিনি। এমনকি বিদেশ যাওয়াটাও গরিমারই ইচ্ছে ছিল, তার ইচ্ছের দাম রেখেছিলাম আমি। আর তোমরা সবাই ডান্স কম্পিটিশনটার কথা জানো, সেটাতে আমি রিকোয়েস্ট করেছিলাম রোশনাইকে যে গরিমাকে জিতিয়ে দিতে, তাই রোশনাই নিজের জায়গাটা ছেড়ে দিয়েছিল। সবাই কথাগুলো শুনে একটু অবাক হয়। এরপর রোশনাইকে কেউ একজন ঘুঙুর এনে দেয়। সাধু বাবা বলছেন, তুমি পারবে তো? বলছে যে কি জানি, হয়তো শুরু করলে ভেতর থেকে বেরিয়ে আসতে পারে। তখন রঞ্জন প্রসাদজি বলছে, ঠিক আছে, আমি তাল দিচ্ছি, তুমি শুরু করো। এদিকে দেখা যাচ্ছে দুষ্টু মিষ্টু ভালোই ডক্টরের পিছনে পড়েছে।
ডক্টরকে বলছে মিষ্টু যে দুষ্টু তো হাড়গোড় ভেঙে পড়ে আছে। বলে হাড়গোড় ভেঙেছে, তাহলে অর্থোপেডিক দেখান, আমি তো অর্থোপেডিক সার্জন নই। তখন বলছে যে না, আমার তো আপনাকেই দরকার। বলছে কি? বলে না, আসলে বাবাই আপনাকে ফোন করতে বলেছিল, আপনি একটু আসতে পারবেন? বলে আমি তো হোম ভিজিট করি না, তবুও ঠিক আছে, যেহেতু আমার আন্ডারে আপনি রয়েছেন ট্রিটমেন্টে, আমি চেষ্টা করছি কালকে আসতে পারি কিনা। জিজ্ঞাসা করছে হাড়গোড় ভাঙলো কি করে? বিছানা থেকে উঠতেই পড়ে গেলে নাকি? বলে না, সোজা পথে হাঁটতে হাঁটতে একটা গর্তে পড়ে গেছে, এর গর্তটা কুয়োর মতো। বলে কি কুয়ো? বাড়িতে কুয়ো এলো কোত্থেকে? বলে হ্যাঁ, আমাদের বাড়িতে কুয়ো আছে তো। মানে এভাবে ভুলভাল কথা বলছে ডক্টরের সাথে, ডক্টরকে পটানোর চেষ্টা করছে। এদিকে ছোটু আরণ্যকে শক্ত হতে বলছে যে রোশনাই জাস্টিসের জন্য আমাদেরকে সবাইকে শক্ত থাকতে হবে, লড়াই করতে হবে, এভাবে ভেঙে পড়লে কিন্তু চলবে না। আরণ্যক বলছে হ্যাঁ, আমি শক্ত আছি, কিন্তু যখন মনে পড়ে যে রোশনাইকে আমি আর এই পৃথিবীতে কোনোদিনও দেখব না, তখন পায়ের তলার মাটি সরে যায়। আরণ্যক বলছে তবে চিন্তা নেই, ওর খুনের সাথে যারা যারা যুক্ত, যারা ওর সাথে এরকম করেছে, তাদের প্রত্যেককে শাস্তি দেবো আমি। এটা শুনে কিন্তু আরণ্যকের মা বাবা খানিকটা ভয় পাচ্ছে। ওদিকে বড় মাও বলছে ঠিক বলেছিস, তবে আমিও একটু শান্তি পাবো। এদিকে কিন্তু রোশনাই নাচ করতে শুরু করে দিয়েছে, আর রঞ্জনজি তাল দিচ্ছেন। রোশনের প্রত্যেকটা মুদ্রা দেখে উনি অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছেন, এটা কি করে সম্ভব। আর ওদিকে সাধু বাবা বলছেন আপনার মুখে এতদিন পর যে আমি তাল শুনলাম, সেটা শুনে আমার মনে হলো মন প্রাণ সব জুড়িয়ে গেল। তো রোশনাই তো আপন মনেই নেচে চলেছে, আর ওদিকে রঞ্জনজি কিন্তু দেখে একদম অবাক। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবে না। আর অবশ্যই পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে আমাদের সাথে জুড়ে থাকতে সাবস্ক্রিপশনটাও করতে কেউ ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে। টাটা।